সবাইকে স্বাগতম আজকের আমাদের একটা নতুন কোর্সে। তো এই কোর্সটার মেইন টার্গেট কি এটা আমরা আমাদের যে লাস্ট আউটলাইন ভিডিও ছিল সেখানে বলে দিয়েছি। ওকে, তো ফার্স্ট অফ অল কি করব আমরা আমরা হচ্ছে ক্যালকুলাস একদম প্রায় মোটামুটি বেসিক থেকে স্টার্ট করব, মানে যতটুকু বেসিক থেকে করা পসিবল হয়, এবং আমরা ট্রাই করব সেখান থেকে এবং মোটামুটি একটা অ্যাডভান্সড পর্যায়ে চলে যেতে। তবে এখানে কিছু জিনিস একটু অ্যাভয়েড করব। ক্যালকুলাস এটা ইটসেলফ একটা ম্যাথমেটিক্সের বেশ বড় একটা ব্রাঞ্চ। তো এখানে জানার শেখার অনেক কিছু আছে ফ্রম ম্যাথমেটিক্যাল অ্যাসপেক্ট। বাট ফিজিক্সের ক্ষেত্রে যতটুকু হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি প্রয়োজন হয়, মানে ক্যালকুলাসের যে সকল প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন গুলো আছে আমাদের ফিজিক্সের প্রয়োজন হয়, সেগুলোকে আমরা একটু বেশি ফোকাস করব। সেটা শেখার জন্য যতটুকু বেসিক প্রয়োজন হয় আমরা সেটা নিয়ে স্টার্ট করব। তো ফার্স্ট অফ অল আজকের ক্লাসটা কি নিয়ে থাকছে? আজকের ক্লাসটার মেইন টপিক হচ্ছে ফাংশন। আমরা একটা ফাংশন কি অ্যাকচুয়ালি এটা বোঝার চেষ্টা করব। অ্যান্ড ফাংশন, তোমরা যারা জানো, হয়তো বা তোমরা দেখছো এফ অফ এক্স ইকুয়ালস টু সামথিং, জি অফ এক্স ইকুয়ালস টু সামথিং, এই ধরনের কিছু একটা। হ্যাঁ, এটাকে আমরা ফাংশন অ্যাজ এ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেটাকে আমরা প্রকাশ করি। ওকে, বাট ফাংশন অ্যাকচুয়ালি আমাদের রিয়েল লাইফে প্রত্যেকটা জায়গায় ফাংশন আছে, বুঝছো? সো যেটা হয়, ফাংশনের যদি কথা বলা শুরু করি, ফাংশন নিয়ে আসলে বলতে গেলে অনেক কিছু বলা যায়, বাট আমরা চেষ্টা করবো মানে যতটুকু কমের মাধ্যমে শেষ করা যায়। ওকে, তো ফার্স্ট অফ অল তো জন্য এটা বলতে পারি, দেখো তোমাদের কিছু কোয়েশ্চেন করি। ফার্স্ট অফ অল কোয়েশ্চেনটা কি, ধরো আম, তোমার কাছে হচ্ছে স্মার্টফোন আছে, তাই তো? বা যে কোনো একটা ফোন আছে। তো ফোনে দেখবা প্রত্যেকটা ফোনে ফ্ল্যাশ লাইট থাকে। এখন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি একটা ফোনের ফ্ল্যাশ লাইট তুমি কখন এটা সেটাকে ওপেন করো বা অন করো, ওকে, দ্যাট মিনস তুমি কখনই ফোনের ফ্ল্যাশ লাইটটা ইউজ করো, তোমার অ্যান্সার থাকবে যদি সেখানে ডার্কনেস থাকে। ওকে, সো ডার্কনেস এটা মানে কি, যেটা মনে হচ্ছে আমার ল্যাক অফ লাইট, যদি আমার সেখানে আলো না থাকে, তখন এই যে দেখো এখানে একটা ভ্যাকেন্সি আছে, এই ভ্যাকেন্সিটাকে ফিল আপ করার জন্যই তুমি কিন্তু আসলে কি ইউজ করছো, ফ্ল্যাশ লাইট ইউজ করছো, ফোনের ফ্ল্যাশ লাইট। জাস্ট একটা সিম্পল উদাহরণ। আরেকটা উদাহরণ কেমন হতে পারে, ধরো তোমার কাছে ছাতা আছে। সো যেটা কি করো, তুমি বাইরে যাচ্ছ, তুমি ছাতা নিয়ে যাবে, বাট তুমি ছাতাটা কখন নিবে, এটা যদি আমি তোমাকে কোয়েশ্চেন করি, আম, তোমার রিপ্লাই হতে পারে এই ধরনের, যদি বাইরে খুব বেশি গরম থাকে, খুব বেশি রোদ থাকে, সেটা থেকে বাঁচার জন্য। আর যেটা মেইন ইউজ, ছাতা, যদি বাইরে বৃষ্টি হয় সেটা থেকে বাঁচার জন্য। তো দেখবা তোমার প্রত্যেকটা ডেইলি লাইফের প্রত্যেকটা কাজের মাঝখানে কোথাও না কোথাও একটা ডিপেন্ডেন্সি এটা কাজ করে, অর্থাৎ এটার উপর ডিপেন্ড করছে, এটার উপর ডিপেন্ড করছে, এইটার কারণে তুমি বিভিন্ন অ্যাকশন নাও। ওকে, সো তার মানে বুঝতে পারছি আমাদের লাইফের প্রত্যেকটা কাজেই কোথাও না কোথাও একটা ডিপেন্ডেন্সি আছে। সো কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে আমরা কাজ করি। তো আমাদের তাহলে মেইন কথাটা হচ্ছে ডিপেন্ডেন্সি। আচ্ছা, তো আমি যদি এভাবে বলি, এই যে তুমি ফোনের যে ফ্ল্যাশ লাইট, ওকে, সেটাকে ধরো আমি এভাবে লিখছি ফ্ল্যাশ লাইট। ফ্ল্যাশ লাইট এটা অ্যাকচুয়ালি কার উপর নির্ভর করছে, কার উপর ডিপেন্ড করছে? প্রেজেন্স অফ লাইট। ওকে, সো প্রেজেন্স অফ লাইট এটা আমি এভাবে লিখছি যে ফ্ল্যাশ লাইট এটা ডিপেন্ড করছে প্রেজেন্স অফ লাইট। যদি এমন হয় এইটা প্রেজেন্স অফ লাইট ইয়েস, ওকে, দ্যাট মিনস তখন আমাদের কি এই ফ্ল্যাশ লাইট সেটা ইটসেলফ কি থাকবে, অফ থাকবে। ওকে, আচ্ছা, আর যদি এটা হয় নো, দ্যাট মিনস এখানে লাইট নেই, তখন তুমি সেটাকে অন করছো। একইভাবে বলতে পারো তুমি, যে কোনো একটা এক্সাম্পল নিয়ে এই জিনিসটাকে আহ, বলতে পারো। ওকে, তো এটা দেখো কি হচ্ছে, এই যে লাইটের উপর ডিপেন্ডেন্সি, এর উপর ডিপেন্ড করে আমি কি বলছি, ফ্ল্যাশ লাইট অন হবে না অফ হবে। তাহলে বলতে পারি এই যে ফ্ল্যাশ লাইট এটা ইটসেলফ একটা অ্যাকশন নিচ্ছে, এবং সেটা কার উপর ডিপেন্ড করছে, লাইটের উপর ডিপেন্ড করছে। সো এটা অ্যাকচুয়ালি একটা লাইটের ফাংশন। ওকে, তো আমরা ফাংশনের দিকে চলে এসেছি। আচ্ছা, আমি ফাংশনের ডেফিনিশনে যাব, বাট আমরা জাস্ট হালকা পাতলা রিয়েল লাইফে কিছু এক্সাম্পল নিয়ে বলছি। তো এটা হচ্ছে একদমই রিয়েল লাইফ, তোমার হাতের কাছে জিনিসপাতি নিয়ে বুঝতে পারবে। এখন চলো একটু ফিজিক্স নিয়ে একটু দেখার চেষ্টা করি, ফিজিক্স নিয়ে তাহলে কিভাবে দেখা যেতে পারে। ধরো আমি তোমাকে বললাম, এটা হচ্ছে তোমার তোমার যে রুমে রয়েছে এটা ফ্লোর। ওকে, সো ফ্লোর বলতে কি বোঝাচ্ছি, ধরো এটা একদম সিলিং একটা ক্যামেরা ফিট করা আছে। সো ওই ক্যামেরা থেকে তোমার ফ্লোরটাকে ঠিক এইভাবে দেখা যায়, এটা একটা কর্নার, এটা একটা কর্নার, এটা একটা কর্নার, এইটা একটা কর্নার। তো ধরো এটা হচ্ছে তোমার দরজা। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এই রুমে তুমি ফার্স্ট অফ অল প্রবেশ করলে, তো ঢুকলে ধরো এখানে একটা পয়েন্ট আছে, এটাকে আমি এ পয়েন্ট বলছি, এ পয়েন্টে ছিলাম। আচ্ছা,
তো তখন আমি ক্যামেরা দিয়ে একটা ছবি তুললাম। এরপরে ধরো তুমি এই জায়গায় ছিলা, তখন আমি আরেকটা ছবি তুললাম। দেন এখানে ছিলা, সেখানেও একটা ছবি তুললাম। আচ্ছা, এখন আমি কি করলাম, ধরো এনিহাও আমি এই তিনটা ছবিটাকে মার্জ করে ফেললাম। মার্জ করে তোমাকে দেখালাম যে তুমি আসলে একই টাইমে বা একই ছবিতে তুমি তিনটা জায়গাতেই আছো। এখন তোমাকে যদি বলি এটা কি আসলে পসিবল কিনা, তুমি বলবে না, এটা তো পসিবল না, এটা তো হওয়ার কথা না, এভাবে তো হবে না। তাহলে কি হচ্ছিল আগে, ধরো প্রথমে তুমি এ পয়েন্টে ছিলে, এ পয়েন্ট থেকে তুমি বি পয়েন্টে গেলে, বি পয়েন্ট থেকে তুমি সি পয়েন্টে গেলে, তাই তো? আচ্ছা, বাট আমি যেই পিকচারটা তুলেছিলাম, ধরো তিনটা পিকচারকে মার্জ করে ফেলেছে, তো আমার তো বুঝার ওয়ে নেই। তাহলে তুমি কিভাবে বলবে? যে আমি বলবে এভাবে, আহ ধরো তোমার হাতে একটা ঘড়ি ছিল, ঘড়িতে যখন এখানে ধরো 12টা 1 বাজে, ওকে, 12টা 1 বাজে তুমি তখন এ পয়েন্টে ছিলে। তারপর যদি 12টা যখন 3 বাজে তখন তুমি এখানে ছিলে। আবার ধরো এখানে 12টা 4 তখন তুমি এখানে ছিলে। ওকে, তাহলে আমি বুঝতে পারছি যে হ্যাঁ, তুমি টাইমের রেসপেক্টে যখন এই টাইম ছিল তুমি তখন এই পয়েন্টে ছিলে, যখন এই টাইম ছিল তুমি তখন এই পয়েন্টে ছিলে। তার মানে তোমার এই পজিশনটা অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করছে? টাইমের উপর ডিপেন্ড করছে। তো এটা তো অ্যাকচুয়ালি এক্সাক্ট টাইম নিয়ে দেখানো যায়। বাট আমরা ফিজিক্স এভাবে তো দেখাই না। ফিজিক্সে কি করি? ফিজিক্স আমরা এভাবে বলি, ধরো এখান থেকে আমি একটা স্টপ ওয়াচ নিলাম, ওকে, এটা তো একটা ক্লক ছিল, বাট আমি ক্লক না ইউজ করে একটা স্টপ ওয়াচ ইউজ করছি। তুমি যখন এই পয়েন্টে আসলে তুমি তখন স্টপ ওয়াচটাকে অন করলে। তাহলে স্টপ ওয়াচ কোথা থেকে স্টার্ট হয়? 0 থেকে স্টার্ট হয়। তো t = 0 থেকে আমরা স্টার্ট করলাম। এখান থেকে এখানে আসতে কতটুকু সময় লাগলো? t = 2 মিনিট। ওকে, সো এটাকে আমি মিনিট লিখে দিচ্ছি, ইউনিট। অ্যান্ড এটা তাহলে t = 3 মিনিট। এখন টাইম জিনিসটা কি? টাইম আসলে এটা একটা ইনফাইনাইট, জাস্ট তোমাকে বোঝানোর জন্য ধরো এটা একটা ইনফাইনাইট লাইনের মতো, ওকে, এটা অল টাইম ফ্লো হচ্ছে। তো আমরা যে কোনো পর্যায়ে গিয়ে আমরা এটার একদম এক্সাক্ট শুরু কোথায় সেটা আমরা কখনো বলতে পারি না। তো আমরা তাহলে 0 এটা কিভাবে লিখছি? যে কোনো একটা পয়েন্টকে আমরা রেফারেন্স ধরে নিই, ধরো এইটাকে আমি রেফারেন্স ধরছি, এইটাকে আমি 0 ধরে এরপরে কতটুকু সময় যাচ্ছে সেটাকে আমি কাউন্ট করি, যেটা অ্যাকচুয়ালি আমাদের স্টপ ওয়াচে হয়ে থাকে। আচ্ছা, তার মানে এখানে আমি কি বুঝতে পারছি, তোমার যে পজিশন চেঞ্জ হচ্ছে সেই পজিশনটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। তাহলে তোমার এই পজিশন, সো আমি পজিশনটাকে লিখছি ভাবে পজিশন, তো এটা অ্যাকচুয়ালি কার ফাংশন? টাইমের ফাংশন। সো এ পয়েন্টে পজিশন একটা, বি পয়েন্টে পজিশন একটা, সি পয়েন্টে পজিশন আরেকটা, তাই না? তো এটা কার উপর ডিপেন্ড করছে? টাইমের উপর ডিপেন্ড করছে। এটা আমি বুঝতে পারলাম। আচ্ছা, তো এখান থেকে তুমি চাইলে আরো কিছু কোশ্চেন করতে পারো। কোশ্চেনটা হচ্ছে, তুমি যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলে, হ্যাঁ, এন্ড আমি ধরে নিলাম যে তুমি একদম কনস্ট্যান্ট ভাবে একইভাবে চলে আসছো। কখনো তুমি যে তোমার হাঁটার দ্রুতি বা গতি, আসলে এখানে তোমাদের গতি জিনিসটা বোঝানো, মানে আলাদা করে বোঝানো কিছু নেই, তোমরা সবাই বুঝতে পারো। তো সিম্পল যদি আমি এভাবে একটা ভেলোসিটির ডেফিনেশন দেই এভাবে, যে ভেলোসিটি এটা মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট। এক্ষেত্রে আমরা ডিসপ্লেসমেন্ট ধরে নিচ্ছি, ডিসপ্লেসমেন্ট, সরি, বাই হচ্ছে আমার এখানে টোটাল টাইম। সো টোটাল টাইম, এটাই আমি বললাম। আচ্ছা, তো এখান থেকে এখান পর্যন্ত আসতে তোমার হচ্ছে 2 মিনিট সময় লাগলো। আর এখান থেকে এখান পর্যন্ত ধরো দূরত্বটা হচ্ছে, ধরো ইটস 3 মিটার বা 2 মিটার ধরি, যেহেতু 2 মিনিট সময় আছে, 2 মিটার। ওকে, তো এখান থেকে তুমি তাহলে ভেলোসিটি বলতে পারো, ভেলোসিটি এটা মানে হচ্ছে 1 মিটার, 1 মিটার পার মিনিট, 1 মিটার পার মিনিট। ওকে, এটা এখান থেকে বলতে পারো। তো এখন যদি বলি এই ভেলোসিটি এটা অ্যাকচুয়ালি কার ফাংশন, এটা যদি আমি জিজ্ঞেস করি, সো এখানে তুমি একটা ভেলোসিটি ভ্যালু পেয়েছো, বাট এখনো তুমি বলতে পারছো না এটা কি আসলে টাইমের উপর ডিপেন্ড করছে কিনা। দেখো তো, তুমি যদি এই ডিসপ্লেসমেন্ট এটা যদি ধরো 3 মিটার থাকতো, তোমার টোটাল টাইম এটা যদি 3 মিনিট থাকতো, তাহলে কিন্তু আসলে ভেলোসিটি কার উপর মানে কত হতো? 1 মিটার, 1 মিটার পার মিনিট এটাও হতো। তাহলে এই পর্যায়ে এসে আমি ডিরেক্টলি কিছু ক্লিয়ার করে বলতে পারছি না। তো আরো আরো কঠিন কঠিন কিছু, আসলে কঠিন কিছু না, মানে কমপ্লেক্স সিনারিও চলে আসে, তখন কি আমি একদম ক্লিয়ারলি বলতে পারি না এটা অ্যাকচুয়ালি কার ফাংশন। ওকে, আচ্ছা, তো এগুলো আমরা দেখবো, জাস্ট এখানে তোমাদের হালকা পাতলা কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তো এখন চলো আমরা দেখি আমাদের নেক্সট কি আছে। উম, আচ্ছা, এর আগে চলো, এটা তো আমাদের একদম জাস্ট ফিজিক্স আর হালকা পাতলা আম, আমাদের ডেইলি লাইফ এটা নিয়ে কথাবার্তা বললাম। তো এখন কি করব? এখন চলো আমরা ম্যাথমেটিক্স এর দিকে চলে যাই।
সো ম্যাথমেটিক্সে কি করা হয়, বিশেষ করে অ্যালজেব্রাতে অ্যাকচুয়ালি আমরা কি করে নিই, আমরা একটা ভ্যারিয়েবল ধরে নিই, ডিক্লেয়ার করি। বললাম তোমার কাছে কিছু একটা আছে, হ্যাঁ, কিছু একটা, এটা কি এটা আমি জানি না। বা ধরো আমি এটা বললাম যে তোমার কাছে ধরো কয়েকটা কলম আছে, পেন আছে। সো কয়টা কলম এটা আমি জানি না। তো আমি কি করলাম, সেটাকে আমি ধরে নিলাম যে এক্স। ওকে, তাহলে এটাকে আমি অ্যালজেব্রা বলছি, যে আমি ধরে নেওয়াটাতে। ওকে, আচ্ছা, তাহলে এক্স, এটাকে আমি কি বলবো, এটাকে বলবো ভ্যারিয়েবল। এটাকে বলবো ভ্যারিয়েবল। আচ্ছা, এখন ধরো আমি এভাবে বললাম যে তোমরা সবাই দেখেছো একটা কলমের কথা বলি, ধরো ম্যাটাডোর। ওকে, সো ম্যাটাডোর অল টাইম। ওকে, এটা একটা কলম। কলমে এটা একটা প্যাকেটে থাকে, তাই না? একটা প্যাকেটে থাকে, সো প্যাকেটে মেবি 6টা কলম থাকে, 5টা বা 6টা কলম থাকে, ধরে নিচে 6টা কলম থাকে। ওকে, সো এখানে কয়টা কলম থাকে সেটা আমি ধরো আমি জানি না, এই যে 5টা হতে পারে, 6টা হতে পারে। তো আমি কি করলাম, এটাকে ধরে নিলাম এইভাবে, যেখানে যে কলম থাকে সেটা হচ্ছে এ, ক্যাপিটাল এ দ্বারা ধরলাম। আচ্ছা, তো দেখো, তুমি যে কোনো মানে তুমি বাজার থেকে তুমি ম্যাটাডোর অল টাইমের তুমি ধরো 5টা প্যাকেট কিনলা, একদম ইনটেক প্যাকেট। তো তুমি তখন দেখবে যে 5টা প্যাকেটেই সমান সমান পরিমাণে কিন্তু কি আছে, কলম সংখ্যা আছে। যদি 5টা হয় 5টা 5টা করে থাকবে, যদি 6টা হয় 6টা 6টা করেই থাকবে। তার মানে এই একটা প্যাকেটে যতগুলো কলম থাকবে সেই কলম সংখ্যা কিন্তু অল টাইমই কনস্ট্যান্ট। এটা কিন্তু আসলে শুভ থাকছে। তাহলে আমি যেটা বুঝতে পারছি, আমি একটা সংখ্যা যেটা 5, এইটাকে তো আমি কনস্ট্যান্ট বলবোই, এটাকে তো আমি কনস্ট্যান্ট বলবোই। হুম, বাট এমন কোনো জিনিস যেটা অ্যাকচুয়ালি কত সেটা আমি জানি না। হুম, সেটাকে আমি এভাবে একটা আহ এক্স্যাক্টলি নাম্বার না, কোনো একটা লেটার দ্বারা এক্সপ্রেস করছি, বাট এটা চেঞ্জ হচ্ছে না, তাহলে সেটাকে আমি কনস্ট্যান্ট বলতে পারি। ওকে, সেটাকে চলে আমি কনস্ট্যান্ট বলতে পারি। তো এটা কেমন হতে পারে, আম, এটা আমরা ফিজিক্সে দেখলেই বুঝতে পারবো। ওকে, আমরা কিছু এক্সাম্পল দেখবো, সেখান থেকে আমরা বুঝতে পারবো। বা ধরো এখান থেকে একটা আইডিয়া দেওয়া যায়, তোমরা এটা জানো যে ভি, ভি ইকুয়ালস টু হচ্ছে ধরো ইউ প্লাস এটি। ওকে, এটা একটা জাস্ট ইকুয়েশন অফ মোশন, এটা বলতে পারি। তো দেখো, এটা করা হয় কখন জানো, বলা হয় যখন ইউনিফর্ম ইউনিফর্ম অ্যাক্সিলারেশন থাকে। সো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এটা মানে কি, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে হচ্ছে এই যে অ্যাক্সিলারেশন এ এটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, এটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট। সো অ্যাক্সিলারেশন এ এটা কনস্ট্যান্ট হয়। ওকে, ইউ এটা হচ্ছে কি ইনিশিয়াল ভেলোসিটি। সো ইনিশিয়াল ভেলোসিটি একটা পয়েন্টে, মানে যেই পয়েন্ট থেকে স্টার্ট করছি, অথবা টি যখন 0 ছিল তখন তার ভেলোসিটি কত ছিল। তো এইটা ভ্যারিয়েবল হওয়ার সুযোগ নেই, তাই না? এটা অল টাইম কি কনস্ট্যান্টই হবে। আচ্ছা, এটাও কনস্ট্যান্ট। ওকে, এখন ধরো টি ইকুয়ালস টু টি প্রাইম, এই একটা টাইম, এই টাইমে আমি দেখছি তখন ভেলোসিটি কত, তখন ভেলোসিটি আমি বের করতে চাচ্ছি, তখন দেখবে ভেলোসিটি এটাও তখন কনস্ট্যান্ট হয়। ওকে, আচ্ছা, তো এইটা কনস্ট্যান্ট, এইটাও কনস্ট্যান্ট, এইটাও কনস্ট্যান্ট, সবই কনস্ট্যান্ট যদি হয়, তাহলে টেম্পারেচার কি কি হওয়া লাগবে, টেম্পারেচারকেও কনস্ট্যান্ট হওয়া লাগবে। ওকে, বাট এখানে একটু কিন্তু আছে, কিন্তু জিনিসটা কি, আমি এটা তখনই কনস্ট্যান্ট বলবো যদি এই যে টি ইকুয়ালস টু টি প্রাইম, তখন জিনিসটাকে দেখার চেষ্টা করি। ওকে, সো টি প্রাইম একটা ফিক্সড টাইমে তখন আমরা জিনিসটা দেখার চেষ্টা করছি, কাইন্ড অফ আমি একটা টি ইকুয়ালস টু টি প্রাইম এই টাইমে কাইন্ড অফ একটা স্ন্যাপ নেওয়ার মতো। ওকে, বাট আমি যদি এভাবে না বলে আমি কি বলতে চাচ্ছি, ধরো একটা জেনারেল টাইমে, মানে এটা টি ইকুয়ালস টু যে কোনো, ধরো এটা টি ইকুয়ালস টু 1-এ হলে কি হবে এটা আমার জানা প্রয়োজন, টি ইকুয়ালস টু 2 হলে কত কি হবে সেটা আমার জানা প্রয়োজন, টি ইকুয়ালস টু 3 হলে কি হবে সেটা আমাকে জানা প্রয়োজন। সো প্রত্যেকটা জন্য আলাদা আলাদা করে তো আসলে আমি এখানে মনে রাখতে পারবো না। তো আমাকে এমন একটা জেনারেল কিছুটা বের করতে পারবে, বের করতে হবে, যখন আমি সেখানে জাস্ট টি এর ভ্যালু বসাবো, টি এর ভ্যালু বসানোর মাধ্যমে আমি কি পেয়ে যাব, আমি এখানে অন্য কোনো একটা ভ্যারিয়েবল মান পেয়ে যাব। সো এটা যদি করতে চাই তাহলে কি বলতে হবে দেখো তো, তখন এই ইউ এটা তো কনস্ট্যান্ট, কারণ টি ইকুয়ালস টু 0, এটাতে ইউ ছিল, সো ইউ হচ্ছে কনস্ট্যান্ট হবে। ওকে, আচ্ছা, আর হতে পারে ধরো এ টি, এও কনস্ট্যান্ট। ওকে, তাহলে টিটা হচ্ছে এখানে ভ্যারিয়েবল, এটা হচ্ছে ভ্যারিয়েবল। ওকে, বাট দেখো এই ভ্যারিয়েবল আর এই ভ্যারিয়েবল মধ্যে একটু ভিন্নতা আছে, মানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি, এই ভ্যারিয়েবল কিন্তু আসলে ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, টাইম কিছু আসলে কারোর উপর টাইম ডিপেন্ড করে না। সো টাইম, এই ভ্যারিয়েবলটা হচ্ছে কি ধরনের ভ্যারিয়েবল, এটা হচ্ছে আমি বলতে পারছি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর এই ভ্যারিয়েবলটা কি, এটা কার উপর ডিপেন্ড করছে, টি কত হয় সেটার উপর ডিপেন্ড করছে, তাহলে এটা কি কি বলবো আমি, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল।
আচ্ছা, ডিপেন্ডেন্সি এই জিনিসটা আমরা একটু আগে দেখলাম যে ডিপেন্ডেন্সি থাকলে সেখানে ফাংশন জিনিসটা চলে আসে। সো এই ভেলোসিটিটা কার উপর ডিপেন্ডেন্ট? এটা হচ্ছে টাইমের উপর ডিপেন্ডেন্ট। তখন আমি বলবো এভাবে এভাবে যে ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম, এটা হচ্ছে ইউ প্লাস এটি। আমি এভাবে লিখে ফেলতে পারি। ওকে, আচ্ছা ঠিক আছে। আবার ধরো আমি এটাও লিখতে পারি এভাবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু এ এস, তাই না? এটা তোমরা জানো, তো তোমাদের টেক্সট বুকে এভাবে দেওয়া আছে। তো এখন দেখো, এখানে চেঞ্জ হলে কে চেঞ্জ হবে? এই যে এস, ডিসপ্লেসমেন্ট, এটা চেঞ্জ হবে। দ্যাট মিনস তার পজিশনটা চেঞ্জ হচ্ছে। তো এইখানে তুমি যদি বলতে চাও, দেখো ইউ এটা হচ্ছে কি সেই ইনিশিয়াল ভেলোসিটি, এখানে অ্যাক্সেলারেশন এটাও কনস্ট্যান্ট রাখা হয়েছে। তাহলে আলটিমেটলি এখানে বলতে হবে ভি অ্যাজ এ ফাংশন অফ পজিশন অথবা অ্যাজ এ ফাংশন অফ ডিসপ্লেসমেন্ট, পজিশন বলাটাই বেটার। এটা অ্যাকচুয়ালি কি হয়ে গেল, ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এটা হয়ে গেল। দেখো আমরা এখানে বলছিলাম যে এই যে দেখো 1 মিলিমিটার, সরি 1 মিটার পার মিনিট, এইটা কনস্ট্যান্ট থাকলো। হুম তো বাট এইটার দ্বারা ফাংশন কি কি হবে, এটা কিন্তু তার এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করছে। সেটা কোন কিভাবে না হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। যেমন এখানে আমি পেয়ে গেলাম ভি, ভি হচ্ছে এটা টেম্পারেচারের, সরি টাইমের ফাংশন হতে পারে। ভি আবার কি, একটা ডিসপ্লেসমেন্ট এইটার ফাংশন হতে পারে। ওকে, আচ্ছা, এগুলো বুঝতে পারলাম। এখন দেখো ম্যাথমেটিক্যাল কিছুটা মানে জিনিসপাতি শিখবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এটা লিখলাম 5x। ওকে, আচ্ছা, 5x যদি একসাথে একসাথে লিখি তাহলে এক্সটা হচ্ছে এখানে ভ্যারিয়েবল, এক্সটা হচ্ছে আমার ভ্যারিয়েবল, আর 5 হচ্ছে কনস্ট্যান্ট। এবং এটাকে একটু আলাদা করে আমরা এটাও বলতে পারি কোএফিশিয়েন্ট। ওকে, বা সহগ। সো দেখা যাচ্ছে সহগ সবসময় কি হয়, একটা কনস্ট্যান্ট হয়। সো এটাকে কনস্ট্যান্টও বলা যাবে। আচ্ছা, তো আমি যদি এভাবে লিখি এটা এক্স, এই ক্ষেত্রে কি আমার ভ্যারিয়েবল কোনটা আর কোএফিশিয়েন্ট কোনটা? ভ্যারিয়েবল হয়ে যাবে এক্স, আর কোএফিশিয়েন্ট হয়ে যাবে আমার এ, কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট। সো কোএফিশিয়েন্ট অল টাইম কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তো এখানে আমি আরেকটু কাজ করলাম, কাজটা কি, ধর আমি এটা লিখলাম যে 5x প্লাস 3y। তো দেখো এখানে এক্স এটা ভ্যারিয়েবল, ওয়াই এটাও একটা ভ্যারিয়েবল, 3 হচ্ছে কনস্ট্যান্ট, 5 হচ্ছে কনস্ট্যান্ট। অ্যান্ড আমি যদি এক্স এর সাথে লিখি আর এটা যদি ওয়াই এর সাথে লিখি, তাহলে 5 কে বলবো আমি কোএফিশিয়েন্ট, 3 কে বলবো আমি কোএফিশিয়েন্ট। এখন দেখো এখানে একটা প্লাস দেওয়া আছে, এন্ড এইটা একটা, এইটা একটা, এদের নামটা কি অ্যাকচুয়ালি, এদেরকে আমি কিভাবে আলাদা করে বলবো? সো এই যে দেখো এই একটাকে বলছি আমরা টার্ম। ওকে, এটাকে টার্ম বা বাংলায় পদ বলা হয়। আর এটাকে ধরো এটা হচ্ছে আমার আরেকটা টার্ম। সো এখানে টার্ম কয়টা? টার্ম হচ্ছে দুইটা। ওকে, সো টার্ম সংখ্যা কয়টা এখানে? দুইটা টার্ম। আচ্ছা, তো এই যে টার্ম আমি কিভাবে বুঝবো টার্ম কয়টা বা কিভাবে, সেটা অ্যাকচুয়ালি যদি প্লাস অথবা মাইনাস থাকে। সো মাইনাসটা অ্যাকচুয়ালি এক ধরনের প্লাস। জাস্ট আমি এর নেগেটিভ নাম্বারটাকে প্লাস করছি, এইটাই। তো যদি কোনো কিছু যোগাকারে থাকে তাহলে আমি সেটাকে বলতে পারি যে প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা করে এক একটা টার্ম। বাট যদি গুণাকারে থাকতো, সরি, যদি ভাগাকারেও থাকতো, গুণাকারে অথবা ভাগাকারে, তাহলে কিন্তু সেটা টার্ম হতো না। ওকে, যেমন এই যে দেখো এটা, এটা টোটালি একটা টার্ম, বাট এই 5 আর x এটা আলাদা আলাদা কোনো টার্ম না। ওকে, এখন দেখো এই যে দুইটা টার্ম এটা একসাথে যদি বলি তাহলে এটাকে আমি কি বলবো? একসাথে এটাকে বলা হয় এক্সপ্রেশন, এক্সপ্রেশন। ওকে, তাহলে ফাংশন এটা অ্যাকচুয়ালি কি? আমি যদি এফ অফ এক্স ইকুয়ালস টু ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা বলতে চাই, তাহলে দেখো আহ এই ফাংশন এটা অ্যাকচুয়ালি একটা এক্সপ্রেশন। ওকে, ফাংশন এটা হচ্ছে এক ধরনের এক্সপ্রেশন। তো এখান থেকে আমি আরো দুইটা কথাবার্তা বলবো, সেটা কি, একটা হচ্ছে আইডেন্টিটি আর একটা হচ্ছে ইকুয়েশন। তো ধরো আমি যদি আইডেন্টিটি কথা বলতে চাই, উম, আচ্ছা এখানে আমি টার্ম জাস্ট তোমাদেরকে জাস্ট এভাবে লিখে দিচ্ছি, টার্ম, এক্সপ্রেশন, এগুলো আমরা দেখলাম। এখন ধরো আমি ইকুয়েশনের কথা বলতে চাচ্ছি, যদি এমন হয় 5x প্লাস 3y এইটা ইকুয়ালস টু হচ্ছে 8। ওকে, এটা অ্যাকচুয়ালি কি, 8, আমি এটা বললাম। তাহলে এটা একটা ইকুয়েশন। কিভাবে ইকুয়েশন? এটা একটা এক্সপ্রেশন, এইটা আরেকটা এক্সপ্রেশন। যদি এখানে এক্স অথবা ওয়াই যে কোনো একটা ভ্যারিয়েবল, এক্স ওয়াই ছাড়া যে কোনো একটা ভ্যারিয়েবল হতে পারে, সেটার যেই এক্সপোনেন্ট আছে, পাওয়ার আছে, সেটা হচ্ছে জিরো। তো এটা যদি জিরো হয় তাহলে সামথিং টু দি পাওয়ার জিরো, এটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আরো কিছু কথা বলে বলে দেওয়া যায়, যেটা হচ্ছে হয়তো আমি কোথাও বলেছিলাম যে পাওয়ার এই জিনিসটা অ্যাকচুয়ালি কি।
সো আমরা এটা বলে অভ্যস্ত যে আমি যদি বলি এক্স রেইজড 5, হ্যাঁ, সো এটাকে অ্যাকচুয়ালি কিভাবে পড়া হয়, এক্স রেইজড টু 5 এভাবে বলতে পারি, বাট আমরা বলে থাকি এক্স টু দি পাওয়ার 5। তো এভাবে বলা যায়, সমস্যা নেই, আমরা অ্যাকচুয়ালি যেটা বুঝে থাকি সেটা কোনো সমস্যা না। তো যেটা বলা হয় এইটাকে বলা হয় এক্সপোনেন্ট। ওকে, এটাকে বলা হয় এক্সপোনেন্ট। আচ্ছা, এটাকে বলা হয় বেস, এটাকে বলা হয় বেস। সো এইটাই কোস্ট ধরো আমি ধরলাম এটা হচ্ছে ওয়াই, ওয়াইটাকে বলা হবে পাওয়ার। মডার্ন ম্যাথমেটিক্সে আমরা এক্সপোনেন্টকে পাওয়ার বলি না। ধর 2 টু দি পাওয়ার 5, এটা ইকুয়ালস টু 32। 2 এর পাওয়ার হচ্ছে 32 যখন তার এক্সপোনেন্ট 5 থাকে। সো 2 এর একটা পাওয়ার যদি বলতে চাই, তো হোয়াট ইজ দ্য পাওয়ার অফ 2? অ্যান্ড ধর আমি এভাবে বললাম যে একটা কোয়েশ্চেন করলাম যে হোয়াট ইজ আ পাওয়ার অফ 2, পাওয়ার অফ 2। অ্যান্ড তোমাকে এখানে কিছু ধরো এমসিকিউ, তো ধরো কিছু অপশন দিয়ে দিলাম, ধরো এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এন্ড এটা হচ্ছে 8। সো তুমি কি করবে, তুমি এটা দেখাবে, তাই না? সো তুমি যদি এভাবে ধরতে যে এক্সপোনেন্ট এটা মানেই পাওয়ার, তাহলে 5 হতে দোষ কি ছিল, 6 হতে দোষ কি ছিল, সবগুলো তো হতে পারতো, তাই না? তো বাট আমরা এখানে টু দি পাওয়ার এভাবে বলবো, কোনো সমস্যা নেই, যে এটা অ্যাকচুয়ালি আমাদের ছোটবেলা থেকে শিখে আসা। সো এটা যদি বুঝতে পারো জিনিসটা কি, তাহলে হয়ে হয়ে যায়, এখানে আলাদা করে আসলে বলার কিছু নেই, জাস্ট তোমাদেরকে জানিয়ে রাখা। তো এখান থেকে তাহলে কি বলতে পারি, এটা ইকুয়েশন, এটা একটা এক্সপ্রেশন, এটাও একটা এক্সপ্রেশন। দুইটা এক্সপ্রেশনকে দেখো একটা ইকুয়াল সাইন দ্বারা লিখেছি, সো এটাকে আমি একটা ইকুয়েশন বললাম। ওকে, আচ্ছা। তো এই এখানে 8 না থেকে আমি যদি ধরো ধরো এখানে 8 জি দিতাম, তাহলে কি হতো, সেটা একটা এক্সপ্রেশনই হতো, সরি সেটা একটা ইকুয়েশনই হতো। বুঝতে পেরেছি? আচ্ছা, তার মানে দেখো আমি এখানে তাহলে কি বলতে পারি, এটা হচ্ছে ইকুয়েশন, ইকুয়েশন আমরা দেখলাম। এখন দেখো ইকুয়েশনের পাশাপাশি আরেকটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে ইনইকুয়ালিটি। তোমরা যারা হচ্ছে আমাদের অপারেটর পড়েছো, বেশ কয়েকটা সাইন আছে, এটা হচ্ছে অপারেটর সাইন, আমরা প্লাস মাইনাস, দেন হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রোডাক্ট, সরি মাল্টিপ্লিকেশন ডিভিশন, এইগুলোকে আমরা বলে থাকি। এছাড়াও রিলেশন সাইন থাকে, সেগুলো কি, সেটা হতে পারে গ্রেটার দেন অর লেস দেন, দেন হচ্ছে ইকুয়াল, এন্ড এগুলো মিক্সড করে আরো কিছু হাইব্রিড সাইন পাওয়া যায়। তো ইনইকুয়ালিটি কি, ইনইকুয়ালিটি হচ্ছে যদি এই যে ইকুয়েশন, সরি ইকুয়াল সাইন, এটা বাদে আমি যদি দুইটা এক্সপ্রেশনকে একসাথে আনার চেষ্টা করি বাকি যে সাইনগুলো আছে এটার মাধ্যমে, ধর আমি এটাই বললাম যে 5x + 3y এটা হচ্ছে লেস দেন 8, এটা ঠিক কোন ইনইকুয়ালিটি। আমি যদি এভাবে লিখতে চাই 5x + 3y > 8, এটা একটা ইনইকুয়ালিটি। আর যদি এভাবে দিতাম লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল। ওকে, তো আমি এখান থেকে তো কি বুঝতে পেরেছি, ইনইকুয়ালিটি, এটাও বুঝতে পারলাম। দেন আরেকটা থেকে সেটা হচ্ছে আইডেন্টিটি, বা যেটাকে আমরা বাংলায় অভেদ বলে থাকি। সো আইডেন্টিটি জিনিসটা কি, যদি হয় দুইটা এক্সপ্রেশন, দুইটাকে আমি ইকুয়াল সাইন দ্বারা রাখলাম, এবং সেখানে যে ভ্যারিয়েবল গুলো আছে, ভ্যারিয়েবলের ভ্যালু গুলো আমি অনেকগুলো বসানোর চেষ্টা করলাম, মানে আম, যে কোনো ভ্যারিয়েবলের ভ্যালুর জন্যই যে এক্সপ্রেশন, টোটাল এক্সপ্রেশনটা সত্য হয়। জিনিসটা কেমন, হয়ে লিখলাম যে a + b হোল স্কোয়ার, এটা হচ্ছে a² + 2ab + b²। তো দেখো ইকুয়েশনের ক্ষেত্রে কি ছিল, সামথিং, ধরো এখানে একটা এভাবে লিখলাম যে 5x = 8, এটা লিখলাম, তো এক্স এর একটা ভ্যালু পাওয়া গেল, এখানে এক্স এর একটা ভ্যালু হচ্ছে 8/5। তখন শুধুমাত্র তখনই কিন্তু এইটা আর এটা সমান হবে। বাট আমি যদি এক্স এর ভ্যালু 5 বসাই, তাহলে দেখো এখানে কি হয়ে যাবে, 25 হয়ে যাবে, আর এখানে 8 হয়ে যাবে। তখন কিন্তু এটা ইকুয়াল হবে না। তার মানে এখানে একটা লিমিটেশন আছে, প্রত্যেকটা ভ্যালু এখানে বসানো পসিবল না। আচ্ছা, বাট তুমি ধরো এখানে এ আর বি এদের ভ্যালুগুলো বসাও। ধরো এখানে বসালাম 5 আর 2 হোল স্কোয়ার, এখানে 7² আসবে যেটা 49। আর এখানে দেখতে চাও, এটা হচ্ছে 5², 2 × 5 × 2, আর এখানে হচ্ছে আমার 2²। সো এটা 25, এটা হচ্ছে আমার 20, দেন হচ্ছে 4। সো আলটিমেটলি 49 হয়ে গেল। ওকে, তো দেখো এইখানেও 49, এখানেও 49। আবার এটা ক্ষেত্রে যে ইকুয়েশনের ক্ষেত্রে কি হয়, আমরা সাইড চেঞ্জ করি, বাট এটা ক্ষেত্রে আসলে সাইড চেঞ্জ করা হয় না। এটা ইন্ডিপেন্ডেন্টলি একটা সাইডে থাকে, এটা ইন্ডিপেন্ডেন্টলি আরেকটা সাইডে থাকে, লাস্টে কি দেখে এটা এটা সমান, এটা ইউজ হয়। তো এটাকে তখন আমরা বলি আইডেন্টিটি। ওকে, আইডেন্টিটি। আচ্ছা, তো
আমরা মোটামুটি একটু বেসিক বুঝতে পেরেছি, এখন চলো আমরা ফাংশনে চলে যাই। সো এক্স্যাক্টলি এখন হোয়াট ইজ ফাংশন? তো আমরা কিছু ম্যাথমেটিক্যাল অ্যাসপেক্টে কথাবার্তা বলতে পারি যে ফাংশন, এটি ডেফিনেশন আছে, ডেফিনেশন নিয়ে আমার আপাতত বেশ কনসার্ন না। আমরা কি বলতে পারি, ফাংশন এটা কাইন্ড অফ একটা মেশিনের মতো, ওকে, যেটা নির্দিষ্ট কোনো ইনপুট নিবে, সেটা ইনপুট নেওয়ার পর সে কোনো একটা আউটপুট দিবে, ওকে। আচ্ছা, তো এই যে ধরো আমি একটা মেশিন এখানে ড্র করে ফেলে, সো ধরো এটা একটা, এখান থেকে হচ্ছে ইনপুট নিচ্ছে এন্ড এখান থেকে হচ্ছে আউটপুট দিবে, আউটপুট দিবে। সো ধরো এটা একটা কন্ট্রোল সার্কিটের মতো, এভাবে ধরতে পারো। তোমরা কি করছো, তোমরা ফোন অথবা কম্পিউটারে ক্লাস করছো, তো সেখানে কিবোর্ড আছে। হুম, তো কিবোর্ডে ধরো যে আমাদের লেটার কি গুলো মাঝখানে ফার্স্ট যে কি থাকে সেটা হচ্ছে কিউ, ওকে। তো তুমি ধরো কিউ এ ক্লিক করলা, আর তোমার স্ক্রিনে, সেটা কম্পিউটার হতে পারে, ফোন হতে পারে, তুমি সেখানে দেখবা যে কিউই চলে আসছে, ওকে। আচ্ছা, বাট যারা যারা মেইনলি যারা পিসি ইউজার, বিশেষ করে যারা ল্যাপটপ ইউজার, তখন তোমরা দেখবে যে অনেক ক্ষেত্রে হয় কি, তুমি কিউ ক্লিক করেছো বাট চলে এসেছে ধরো এম বা অন্য কোনো একটা লেটার। হুম, ধরো এটা আর হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে, বাট কিউ এটা আসেনি। আবার এটা হতে পারে কিউ এটা আসতে আছে আসতে আছে, সো অনেকগুলো কিউ চলে আসে। এই ধরনের সিচুয়েশন গুলো, তখন আমরা কি বলি অ্যাকচুয়ালি, যে কিবোর্ডটা আসলে ফাংশন করছে না, হুম, সেটা ফাংশনেবল না। তার মানে এই যে ফাংশন জিনিসটা হওয়ার জন্য কিছু না কিছুটা লিমিটেশন আছে, কিছু না কিছু একটা ফিক্সড ডিসিপ্লিন আছে, সেটা মেনটেন করলে তখন সেটাকে আমরা ফাংশন বলি। আচ্ছা, তাহলে এতটুকু আমরা একটা আইডিয়া করতে পারলাম। সো এটা একটা ফেমাস এক্সাম্পল হচ্ছে, ধরে নাও এটা হচ্ছে একটা জুসার মেশিন, ওকে। তুমি এখানে কি দিলে, এখানে ধরো অরেঞ্জ দিলা, সো অরেঞ্জ, তো এখানে কি জুস আসবে, এখানে আসবে অরেঞ্জ জুস, ওকে, অরেঞ্জ জুস এটা চলে আসবে। আচ্ছা, বাট তুমি এখানে আবার কি করলা, ধরো তুমি এখানে কি দিলা, অ্যাপল দিলা, তো অ্যাপল দিলে এখানে কি আসবে, অ্যাপল জুস, অ্যাপল জুস। So এখন কি করলে, তুমি অ্যাপেল আর অরেঞ্জ দুইটাকেই দিলে একসাথে, তাহলে কি আসবে, অ্যাপেল প্লাস অরেঞ্জ দুইটা মিক্সড করে একটা জুস আসবে, তাই না? আচ্ছা, বাট তুমি একটা কাজ করলা, কি করলা, তুমি ধরো এখানে জাস্ট অ্যাপেল দিলা, এন্ড হঠাৎ করে তোমার এখানে অ্যাপেল জুস আসলো, পাশাপাশি অরেঞ্জ জুস এটাও চলে আসলো। এটা কি পসিবল? তোমরা বুঝতে পারছো এটা কিন্তু পসিবল না। বাট ধরো তুমি অ্যাপেল দিলা, একবার চলে আসলো অরেঞ্জ জুস, মানে অ্যাপেল দিচ্ছ, আসতেছে অরেঞ্জ জুস, ওকে। আবার দেখো তুমি অ্যাপেলই দিচ্ছ, তখন চলে আসলো অ্যাপেল জুস। তো জিনিসটা ঝামেলা না? তুমি দিচ্ছ, একই জিনিস দিচ্ছ, বাট এক একবার এক এক জিনিস হচ্ছে, ওকে। তখন এটাকে আমরা ফাংশন বলতে পারবো না, বা তখন এই মেশিনটাকে আমি অ্যাকচুয়ালি ওয়ার্কেবল কোনো মেশিন বলতে পারবো না, এখানে কোনোটা ঝামেলা আছে এটা বলবো, ওকে। আচ্ছা, তো এইভাবেই ম্যাথমেটিক্যালি কিছু জিনিসপত্র আহ ফিক্সড করা হয়, কিছু লিমিটেশন দেওয়া হয়। এই যে তুমি কিছু ইনপুট দিচ্ছ, এই ইনপুটটাকে বলা হয় অ্যাকচুয়ালি ডোমেইন, ওকে। সো তুমি এখানে যে ইনপুট দিচ্ছ, ইনপুটটাকে বলা হয় ডোমেইন, ডোমেইন, ওকে। সো ডোমেইন, ডোমেইন মানে হচ্ছে ইনপুট, তুমি কি কি ইনপুট দিচ্ছ, আর যা যা পাচ্ছ সেটাকে আমি বলছি রেঞ্জ, রেঞ্জ হচ্ছে আউটপুট। সো ম্যাথমেটিক্স আরেকটা কথা আছে, সেটা হচ্ছে কোডোমেইন, কোডোমেইন এইটা হতে পারে। সেটা কি, ধরো তুমি এখানে অ্যাপেল দিলা, অ্যাপেল দিয়ে এখান থেকে জুসই আসবে, বা যে কোনো একটা ফ্রুটস দিলা, ফ্রুটস দিলে এখানে ফ্রুটস জুস আসবে, এটা আমরা বুঝতে পারছি। বাট তুমি এখানে কোনো ফ্রুট দিলা, বাট এখানে জুস না এসে অন্য কিছু চলে আসলো, ধরো সেটা হতে পারে স্যালাড, সেটা হতে পারে ধরো আহ যে কোনো অন্য কোনো একটা খাবার, বাট এটা হওয়ার কোনো চান্স নেই, তাই না? তার মানে এভাবে বলতে পারো যে তুমি এখানে যে কোনো ফ্রুট দাও, সেটা কারণ একটা জুসই পাবা, অন্য কিছু পাওয়ার সুযোগ নেই। জুসটা কেমন হয়, লিকুইড হয়, তাই না? আচ্ছা, তো একটা জুসার মেশিন অল টাইম কি করবে, একটা লিকুইড কিছু একটাই দিবে, এমন হবে না সেটা খাবার একদম রেডি করে দিয়ে দিয়েছে, কোনো একটা সলিড কিছু দিবে, এটা হওয়ার কথা না। তার মানে তুমি কোডোমেন হচ্ছে এমন একটা জিনিস, তুমি আগে থেকে আইডিয়া করতে পারো যে তোমার আউটপুট গুলো কেমন হবে, ওকে। সো এটাকে বলতে পারি ভাবে যে কাইন্ড অফ একটা সেট অফ আউটপুট, সেটস অফ আউটপুট। সো আউটপুট কি কি ধরনের হতে পারে সেটার উপর ডিপেন্ড করে, যে তুমি এখানে কি কি জুস দিতে পারবে, মানে কি কি ফ্রুটস দিতে পারবে, সেই ফ্রুটস গুলো দিলে এই জুস গুলো পাওয়া পসিবল হয়, ওকে। আচ্ছা, তো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে ডোমেইন জিনিসটা কি, রেঞ্জ জিনিসটা কি, কোডোমেইন জিনিসটা কি।
ওকে, সো এখন ম্যাথমেটিক্যালি এটা দেখার চেষ্টা করি। ম্যাথমেটিক্যালি যদি আমি এভাবে লিখি যে এফ অফ এক্স এটা হচ্ছে 5x প্লাস 3, সো এখানে ডোমেইন কি? ডোমেইন হচ্ছে এক্স। ওকে, ডোমেইন হচ্ছে এক্স, এটাকে আমি ডোমেইন বলবো। রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে এফ অফ এক্স, এটাকে আমি রেঞ্জ বলবো। এখন দেখো কোডোমেইন জিনিসটা কি? কোডোমেইন হচ্ছে তুমি এক্স এর কি কি ভ্যালু বসানো পসিবল। দেখো এই ক্ষেত্রে তোমরা ম্যাথমেটিক্সে জানো যে এক্স এ তুমি যে কোনো ভ্যালু বসাতে পারো, এবং আমি টোটাল জিনিসটাকে রিয়েল নাম্বারে চিন্তা করছি। তাহলে এক্স এর ভ্যালু তুমি যে কোনো রিয়েল নাম্বার বসাতে পারো, আর তুমি যে কোনো রিয়েল নাম্বার বসালে তুমি যে রেঞ্জ পাবে, রেঞ্জের ভ্যালুটা কি? যে কোনো রিয়েল নাম্বার হবে। ওকে, সো রিয়েল নাম্বার যদি হয় তাহলে বলতে পারবে যে কোডোমেন এটা অ্যাকচুয়ালি একটা রিয়েল নাম্বারের সেট থাকবে। ওকে, আচ্ছা, ধরো এভাবে বলি যে ডোমেইন, ডোমেইন হচ্ছে অ্যাকচুয়ালি কি? রিয়েল নাম্বার। ওকে, রিয়েল নাম্বারের সেট। তাহলে কোডোমেইন এই ফাংশনের জন্য, সব ফাংশনে কিন্তু সেম হবে না, এই ফাংশনের জন্য কোডোমেইন সেটা অ্যাকচুয়ালি রিয়েল নাম্বার হয়ে গেল। বুঝতে পেরেছো? এটা চেঞ্জ হতে পারে, অনেক সময় ডোমেইনটাকে তুমি এখানে রিয়েল নাম্বার নাও হতে পারে। সেটা কেমন? ধরো এভাবে লিখলাম যে 5/x। ওকে, সো এখানে দেখো এক্স এর সবগুলোই এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে 5/x, এটা লিখলাম। এক্স এর সবগুলো ভ্যালুই বসানো পসিবল, বাট এক্স ইকুয়ালস টু 0 বসানো পসিবল না। কেন পসিবল না? কারণ তুমি যদি 5/0 বসাও সেটা অ্যাকচুয়ালি কি হয়ে যায়? ইনফিনিটি হয়ে যায়। ওকে, সো যদি ইনফিনিটি হয়েই যায় তখন তুমি অ্যাকচুয়ালি ইনফিনিটি কিন্তু আসলে ফিক্সড কোনো ভ্যালু না, এটা জাস্ট একটা কনসেপ্ট। ওকে, তাহলে তুমি কোনো ফিক্সড ভ্যালু বের করতে পারছো না, এবং এটা কি হয়? এটা কাইন্ড অফ আনডিফাইন্ড, তুমি এটা জানো না আসলে। সো এটাকে আনডিটারমাইন্ড বলা উচিত, বা আনডিফাইন্ড বলা যায়, সমস্যা নেই। অ্যাকচুয়ালি তুমি এটা জানো না, তাই তো? সো তখন কি তুমি এটাকে ফাংশন তুমি বলতে পারছো না। যে তুমি এখানে কিছু না এমন একটা জিনিস দিলে এটার জন্য কি হবে এটা তুমি জানো না, তুমি বলতে পারছো না আগে থেকে, তখন সেটাকে তুমি আর ফাংশন বলতে পারছো না। ওকে, আচ্ছা ঠিক আছে। সো তাহলে বুঝতে পারলাম যে এইটা কেসে যদি ডোমেইন বলতে চাই, এটা কেসে ডোমেইন, সেই ডোমেইন এটা কিন্তু আসলে কি হতে পারে? রিয়েল নাম্বার হবে, ঠিক আছে, বাট এটা শুধুমাত্র এই যে 0 এইটা হবে না, এটা বাদে বাকি সবগুলোই হবে। আর এখানে দেখো কিভাবে লিখেছি, এটা হচ্ছে একটা, এটাকে আমরা সেট মাইনাস বলতে পারি। হ্যাঁ, তো এটা আর ইটসেলফ এটা একটা সেট, অ্যান্ড 0 এটাও একটা সেট। ওকে, সো এই সেটের এলিমেন্ট গুলো থেকে শুধুমাত্র 0টা বাদ যাবে, এটা আমি এভাবে লিখেছি। আই গেস তোমরা বুঝতে পেরেছো। সো ফাংশনে আমরা হালকা পাতলা আইডিয়া বুঝতে পেরেছি। তো এখানে আর কিছু কথা বলা যায়, সেটা কি? এবং বলা উচিত, বলতে বলতে হবে আসলে, সেটা কি? কিছু লিমিটেশনস বা কিছু রুলস। ফার্স্ট অফ অল এটা তোমাকে মাথায় রাখতে হবে যে ইনপুট, ইনপুট একটা ইনপুটের জন্য আউটপুট একটাই হবে, আউটপুট একটা হবে। সো আমরা এভাবে লিখি যে সিঙ্গেল ইনপুট, সিঙ্গেল আউটপুট। এইটা একটা কেস হতে পারে। আর একটা কেস হতে পারে হচ্ছে, ধরো মাল্টিপল, মাল্টিপল ইনপুট, মাল্টিপল ইনপুট, এন্ড সেখান থেকে যে আউটপুট হবে, আউটপুটটা সিঙ্গেল, এটা হতে পারে। বুঝতে পারছো এটা কি হতে পারে? আর এটা হতে পারে, ধরো এখানে আহ সিঙ্গেল ইনপুট দিলে, সিঙ্গেল ইনপুট দিলে, আর এখানে হচ্ছে তুমি মাল্টিপল আউটপুট পাচ্ছ। ওকে, মাল্টিপল আউটপুট পাচ্ছ। লাস্ট আরেকটা কেস হতে পারে, সেটা হচ্ছে মাল্টিপল ইনপুট এবং এখান থেকে হচ্ছে মাল্টিপল আউটপুট পাওয়া পসিবল। সো মাল্টিপল ইনপুট, এখান থেকে পাচ্ছ মাল্টিপল আউটপুট। সো এইগুলো মাঝখান থেকে কোনগুলো ফাংশন হতে পারে, মানে কোনগুলো ফাংশন হবে আর কোনগুলো ফাংশন হবে না। তো ফার্স্ট সিনারিও, যে তুমি ইনপুট সিঙ্গেল দিয়েছো, আউটপুট সিঙ্গেল পেয়েছো, এটা অবভিয়াসলি একটা ফাংশন। আচ্ছা, মাল্টিপল ইনপুট যদি থাকে, আউটপুট তুমি একটা সিঙ্গেল আউটপুট পাচ্ছ, এইটাও ফাংশন। বাট এর পরেগুলো অ্যাকচুয়ালি ফাংশন না, এগুলো ফাংশন না। ওকে, আউটপুট কখনো মাল্টিপল হতে পারবে না। হুম, একটা সিঙ্গেল ইনপুটের জন্য আউটপুট কখনো মাল্টিপল হতে পারবে না। বিষয়টা কেমন? আর এই জিনিসটাকে আসলে ডিফাইন করা, ধরো এইটাকে
একটু ডিফাইন করা মুশকিল বলতে হচ্ছে এই মাল্টিপল ইনপুট, এটা বলতে কেমন বোঝাচ্ছ যে সবগুলো ইনপুট একসাথে তুমি যেটাকে দিয়ে দিলে এবং সেটার জন্য তুমি যে আউটপুট পাচ্ছ সেগুলো আলাদা আলাদা করে বিভিন্ন জন বিভিন্ন কেস হলো, এমন কিনা? ওকে, মানে জাস্ট আমি যদি জুসের এক্সাম্পল দিই, ধরো তুমি এখানে অ্যাপেল জুস দিয়েছো এবং অরেঞ্জ জুস দিয়েছো, সেটা মিক্সড করে কোনো একটা জুস পেলে। হুম। সো এটা হচ্ছে কি, ধরো মাল্টিপল ইনপুট অ্যান্ড সিঙ্গেল আউটপুট, এরকম। আচ্ছা, তো এমন হতে পারে তুমি অরেঞ্জ জুস দিয়েছো, সরি অরেঞ্জ দিয়েছো, অ্যাপেল দিয়েছো অ্যাজ এ ইনপুট, অ্যান্ড তুমি কি করছো, আলাদা আলাদা ভাবে কি পাচ্ছো, অ্যাপেল জুস পাচ্ছো, অরেঞ্জ জুস পাচ্ছো, দুটো তুমি একসাথে দিলে বাট পাচ্ছো দুটো আলাদা আলাদা হবে। এটা তাহলে মাল্টিপল আউটপুট, এটাকে তুমি নিতে পারো। আরেকভাবে নিতে পারো, তুমি দুইটাকে একসাথে দিয়ে দিয়েছো ঠিক আছে, বাট একবার ধরো এক ধরনের জুস হলো, আরেকবার হচ্ছে আরেক ধরনের জুস হলো, দুইটাই মিক্সড বা দুইটা ডিফারেন্ট, এই ধরনের কিছু সিনারিও হলো, যেটা হচ্ছে রিয়েল লাইফে হতে পারে। এটা হচ্ছে মেজারমেন্টের উপর ডিপেন্ড করে, বাট ওই বিষয়টা না ধরি, ধরো একদম এক্স্যাক্টলি সবকিছু সেম আছে বাট তারপর ডিফারেন্ট ডিফারেন্ট হলো, এটা তাহলে আরেকটা সিনারি হতে পারে। তো এই ধরনের সিনারি ক্ষেত্রে আসলে আমরা ঠিক মতো ডিফাইন করতে পারি না, তো এই ধরনের কেসটাকে, এই জন্য আমরা এই লাস্ট কেসটা কিভাবে আমরা খুব বেশি একটা আহ আমাদের কনসিডারেশন আনি না। বাট যেটা আমাদের ঝামেলা হয় সেটা কি, ধরো সিঙ্গেল কোনো ইনপুট দিচ্ছ, এর জন্য তুমি মাল্টিপল আউটপুট পাচ্ছ কিনা। এখন তোমার কোয়েশ্চেন হতে পারে, আসলে এই ধরনের সিনারি কি পসিবল? হ্যাঁ, অবভিয়াসলি পসিবল। কিভাবে? ধরো একটা এক্সাম্পল দিই ম্যাথমেটিক্স নিয়ে। আমি যদি বলি 5, এটার স্কোয়ার কত, তুমি বলে ফেলবে 25। আমি যদি বলি -5, এটার স্কোয়ার কত, তুমি আবার বলবে এটা হচ্ছে 25। ওকে, এখন আমি যদি বলি যে 25 এইটার স্কোয়ার রুট কত হয়, তো তোমাদের মাঝখানে একজন সে বলবে হচ্ছে 5, আর একজন বলবে হচ্ছে -5। দেখো, এই ফাংশনটা কিন্তু একটা সিঙ্গেল আউটপুট নিয়েছে, সেটা কি, সে জাস্ট এই যে 25 এটাকে স্কোয়ার রুট করবে, বাট তার যে ফলাফল ইনপুট নিয়েছে এবং তার যে ফলাফল, সেই আউটপুট গুলো একবার 5 হতে পারে, একবার -5 হতে পারে, মাল্টিপল আউটপুট। তাহলে তখন এটাকে আমি কি বলবো না, এটাকে আমি আসলে ফাংশন বলবো না। ওকে, তো এটা একটা কথা ছিল। আই থিঙ্ক তোমরা সবকিছু বুঝতে পেরেছো। তো এটা মাথায় রাখলে মোটামুটি তোমাদের ফাংশন নিয়ে টোটাল বেশ বেশ যে ফাংশনের মেইন ডেফিনেশন আছে সেটা তোমরা বুঝে ফেলবে। অ্যান্ড এছাড়াও কিছু এখানে আলাদা কথাবার্তা আছে, এটা আমরা নেক্সট স্টেপ বাই স্টেপ জেনে ফেলবো। ওকে, তো চলো এখন দেখি আমাদের নেক্সট কি আছে। তো টাইপস অফ ফাংশন, এখানে কি ধরনের ফাংশন হতে পারে? ফাংশন অ্যাকচুয়ালি বেশ বিভিন্ন ধরনের হতে পারে এবং সেটাকে ক্লাসিফাই করা যায়। একটা অ্যালজেব্রিক ফাংশন, অ্যান্ড আরো কিছু ফাংশন থাকে যেটা হচ্ছে রিপিটেশন, ইনফাইনাইট পর্যায়ে থাকে। মানে যাদের গ্রাফটা হচ্ছে দেখবা দুই দিক থেকে হতে পারে, নেগেটিভ এক্স এক্সিস এবং নেগেটিভ পজিটিভ এক্স এক্সিস, দুই দিক থেকেই সেটা কন্টিনিউয়াস ইনফাইনাইট, বা সেটা ওয়াই অ্যাক্সিস বরাবর হতে পারে ইনফাইনাইট, এই ধরনের একটা ফাংশন হতে পারে। বা আরেকটা ফাংশন হতে পারে যেটা জাস্ট কোন একটা নির্দিষ্ট এরিয়াতেই থাকবে। ওকে, সো ওই দিকে না যায়, আমরা আজকে আমরা গ্রাফ নিয়ে কথাবার্তা বলবো না, জাস্ট সিম্পলি আমি কতগুলো ফাংশনের নাম বলে যাবো যেগুলো আমাদের বেশ কাজে লাগবে। তো ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। ওকে, এন্ড এইটা আমরা সবচেয়ে বেশি দেখে থাকি অ্যাকচুয়ালি, পলিনোমিয়াল ফাংশন। সো পলিনোমিয়াল ফাংশন এটা বোঝার জন্য আগে বুঝতে হবে পলিনোমিয়াল জিনিসটা কি। পলিনোমিয়ালে থাকবে, ধরো কোন একটা ফিক্সড ভ্যারিয়েবল থাকবে, ভ্যারিয়েবল ফিক্স থাকবে। ওকে, এন্ড ভ্যারিয়েবলের যে এক্সপোনেন্ট গুলো সেগুলো চেঞ্জ হতে পারে। ওকে, এন্ড এর যে কোএফিসিয়েন্ট সেগুলো চেঞ্জ হতে পারে, এবং সবকিছু মিলে একটা এক্সপ্রেশন হবে। ধর আমি এখানে একটা পলিনোমিয়াল ফাংশন ধরলাম যেটা হচ্ছে এক্স এর উপর ডিপেন্ডেন্ট, তো এটাকে আমি এভাবে লিখতে পারি এ নট x⁻0। সো 0 থেকে স্টার্ট হতে পারে। আচ্ছা, এরপর A1, x1, A2, x2, এভাবে A3, x3, এখানে ধরো an, xn এ পর্যন্ত থাকতে পারে। তো এখানে কিছু কথা বলা লাগবে, সেটা হচ্ছে এই যে দেখো, আমি যে এক্সপোনেন্ট গুলো দিয়েছি, এক্সপোনেন্ট এগুলো কেমন থাকবে? এক্সপোনেন্ট এগুলো থাকবে হচ্ছে নন নেগেটিভ, নন নেগেটিভ ইন্টিজার। সো এটা ইন্টিজার ঠিক আছে। আর নন নেগেটিভ ইন্টিজার বলতে হচ্ছে এটা অল পজিটিভ ইন্টিজার থাকবে, পাশাপাশি জিরোটাকেও কাউন্ট করবে। ওকে, যেমন এখানে লিখেছে। আচ্ছা, সো যদি এমন হতো যে x⁻⁻1, এটা মানে কি, এটা কি এখানে একসেপ্টেবল হতো, পলিনোমিয়াল হতো? হতো না।
আর এটাকে চাইলে আমরা তো এভাবে লিখতে পারি 1/x, এটা লিখতে পারি। তার মানে ডিভিশন আকারে যদি থাকে সেটাও একসেপ্টেবল না। যদি এক্স এর এখানে একটা ফ্র্যাকশন থাকলে এই ধরনের, এটাকে আমি কিভাবে লিখতে পারি, স্কোয়ার রুট আকারে লিখতে পারি এটা। সো এটাকে এখানে একসেপ্টেবল না, এটাও কিন্তু আসলে একসেপ্টেবল না। আচ্ছা ঠিক আছে। দেন দেখো এখানে যে কোএফিসিয়েন্ট গুলো আছে, A0 A1 A2 প্রত্যেকটা আলাদা আলাদা হতে পারে, প্রত্যেকটা রিয়েল নাম্বার হবে। ওকে। আবার এই যে দেখো কোএফিসিয়েন্ট, এটা কিন্তু চাইলে আসলে ফ্র্যাকশন হতে পারে, এটা চাইলে স্কোয়ার রুট হতে পারে, বাট এটা কোএফিসিয়েন্ট, এটা কিন্তু আসলে ভ্যারিয়েবলটা না। ওকে। তো এটাকে আমি এক ধরনের কি বলতে পারছি, একটা পলিনোমিয়াল ফাংশন বলতে পারছি। তো ফিজিক্সে যদি এটা একটা এক্সাম্পল দেখতে চাও তাহলে কি বলতে পারি, ধরো এস অ্যাজ এ ফাংশন অফ টি, আমরা কি জানি, ইউ, দ্যাট মিনস হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি টাইমস টি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো এটা একটা আম, এটা কিভাবে বলতে পারো যে এইটা ইটস একটা কোএফিসিয়েন্ট, এটা একটা কোএফিসিয়েন্ট। ওকে। আচ্ছা ঠিক আছে। এখন তুমি যদি এই টার্মটা বুঝতে চাও যে এ নট টাইমস হচ্ছে x⁻0 বা x⁻0, সো x⁻0 এটা মানে কি, এটা মানে হচ্ছে 1, তাই তো? সো আলটিমেটলি এখানে জাস্ট A1 এটাই পড়ে থাকবে। সো এখানে কি এটা রিলেট করা যায় কিনা? হ্যাঁ, এটা রিলেট করা যায়। কিভাবে? ধরো তুমি সবকিছু করলে, তোমার আগে থেকেই কোন একটা কি ছিল, ডিসপ্লেসমেন্ট ছিল, সেই ডিসপ্লেসমেন্ট প্লাস এটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাও বলতে পারে। ওকে। সো এটা এক্সাক্ট ধরো পলিনোমিয়াল ফাংশন। অ্যান্ড আমরা যে আসলে এই জিনিসটাকে কাউন্ট করি না, বাট কাউন্ট করি অ্যাকচুয়ালি অন্যভাবে, সেটা মানে আমাদের অন্য কোনো ম্যাথমেটিক্সের ভিতরে চলে যায়, আমরা এক্সপ্রেশন ভিতরে নিয়ে আসি না। তোমরা চাইলে আনতেও পারো, কোনো প্রবলেম নেই। সো এটাকে আমি পলিনোমিয়াল ফাংশন বলতে পারছি। তো এই পলিনোমিয়াল ফাংশন থেকে আরেক ধরনের ফাংশন হওয়া পসিবল, সেটা হচ্ছে রেশনাল ফাংশন। ওকে। রেশনাল ফাংশন, রেশনাল ফাংশন কি, ধরো পি অফ এক্স এইটা একটা পলিনোমিয়াল ফাংশন, কিউ অফ এক্স এইটা আরেকটা পলিনোমিয়াল ফাংশন। ধরো রেশনাল ফাংশন এটা হতে পারে পি অফ এক্স বাই কিউ অফ এক্স, অর্থাৎ ডিভিশন থাকবে যেখানে আমার যে নিউমারেটর আছে সেখানে একটা পলিনোমিয়াল ফাংশন থাকবে, ডিনোমিনেটর আছে সেখানে একটা পলিনোমিয়াল ফাংশন হবে। ওকে। আচ্ছা। তো এরপরে ধরো যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে ফিজিক্সে, মানে মোস্ট ইউজফুল একটা ফাংশন হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন। ওকে। সো ট্রিগোনোমেট্রিক ফাংশন কি কি হতে পারে, প্রধানত ছয়টা, বা ছয়টা অ্যাকচুয়ালি মেইন। এখান থেকে আমরা মেইনলি সাইন থেটা, কস থেটা, অ্যান্ড এখান থেকে তুমি হচ্ছে ট্যান থিটা, এগুলো বলতে পারো। এবং 1/sin থিটা, সেটার জন্য আমরা কি লিখি, কোসেক থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। ওকে। এই ছয়টা ফাংশন আসে ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভিতর থেকে। এন্ড আমরা যখন ইনভার্স ফাংশন পড়বো সেখান থেকে আমরা কি বের করতে পারবো, যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। ওকে। সেটা সাইন ইনভার্স থেটা, কজ ইনভার্স থেটা, ট্যান ইনভার্স থেটা, এইভাবে থাকে। ওকে। বুঝতে পেরেছি। তাহলে এখানে আমরা আরেকটা মোস্ট ইউজফুল ফাংশনের কথা বলতে পারি, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন, তো আমরা অলরেডি বুঝেছি যে আসলে এক্সপোনেন্ট জিনিসটা কি। ওকে। এক্সপোনেন্ট সম্পর্কে তো আমরা আইডিয়া আছে। ধরো a⁻x, হ্যাঁ, এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। তো আমি এভাবে লিখলাম এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে a⁻x, যেখানে দেখো ভ্যারিয়েবল এটা কিন্তু কার উপরে আছে, একটা কনস্ট্যান্টের উপরে আছে। হুম। মানে এক্সপোনেন্ট হিসাবে কে আছে, ভ্যারিয়েবল আছে। ওকে। আচ্ছা। তো আমরা a⁻x এটাও বলতে পারি, বা মোস্ট কেসে যেটা আমাদের ইউজ হয়, আমরা ইউজ করি সেটা হচ্ছে e⁻x, হচ্ছে একটা নাম্বার, এর একটা ফিক্সড ভ্যালু আছে। ওকে। এন্ড এটা বেশ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল কনস্ট্যান্ট বলতে পারো। ওকে। সো এটা কিভাবে আসছে, এটা প্রুফটা এখানে দেখানোর প্রয়োজন নেই ফার্স্ট অফ অল, তোমরা চাইলে এখান থেকে ওপেন রিসোর্স আছে, তোমরা দেখে নিতে পারো। বাট এটার ইউজফুল, এটা ইম্পর্টেন্স অনেক বেশি, বোথ ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স। শুধুমাত্র ম্যাথমেটিক্স ফিজিক্স না, সায়েন্সের, ইভেন শুধুমাত্র সায়েন্স না, যারা হচ্ছে ধরো ইকোনমিক্স আছে, ইকোনমিক্স এর ক্ষেত্রেও এর ইম্পর্টেন্স খুবই বেশি। ওকে। সো এটা তোমাদের জন্য একটা কাইন্ড অফ ক্লু থাকলো, তোমরা নিজেদের থেকে জেনে নিবে। আচ্ছা। সো e⁻x এটা একটা ফাংশন হতে পারে, এক্সপোনেনশিয়াল ফাংশন। দুইটাই কিন্তু আসলে এক্সপোনেনশিয়াল ফাংশন, যদি যে ভ্যারিয়েবল সেটা এক্সপোনেন্টে থাকে। আচ্ছা, আমি যদি বলি এখন x⁻a এবং x⁻e, এরা কি এক্সপোনেনশিয়াল ফাংশন? এরা কি এক্সপোনেনশিয়াল ফাংশন? ফার্স্ট অফ অল না,
এটা এটা এক্সপোনেনশিয়াল ফাংশন না, এটা পলিনোমিয়াল ফাংশন না। এখন এটা যদি ইন্টিজার হয় এবং নন নেগেটিভ ইন্টিজার হয়, তাহলে এক্স এটা কিন্তু একটা পলিনোমিয়াল ফাংশন হবে, বাট এটা বোথ কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশন না। আচ্ছা, তো তুমি যখন এক্সপোনেন্ট নিয়ে পড়বে, এক্সপোনেন্টের পাশাপাশি তোমাদের তাহলে লগারিদম নিয়েও পড়তে হবে, তাই না? তো এখান থেকে লগারিদমিক ফাংশনে চলে যেতে পারি, লগারিদমিক ফাংশন। সো লগারিদমের এর মেইন গোলটা কি? মেইন গোলটা হচ্ছে আমরা ইকুয়েশনটাকেই এমনভাবে একটু চেঞ্জ করে লিখি যেখানে হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকে পাওয়ার বের করা না, এক্সপোনেন্ট বের করা। ধরো এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু হচ্ছে জেড, এটা লিখলাম। এখানে এক্সপোনেন্টকে ওয়াই, পাওয়ারকে জেড, বেসকে এক্স। আচ্ছা, তো এটা হচ্ছে আমার নর্মাল একটা ইকুয়েশন। আচ্ছা, বাট আমি যদি এটাকে লগারিদমিক ইকুয়েশন বা ফাংশনে লিখতে চাই, তাহলে কি বলতে পারি? আমি ধর এখানে লগ নিলাম, লগ এক্স বেস থাকবে, জে, যে জেড, এটা কি পাওয়ার ছিল, পাওয়ারটাকে এখন আমি সামনে লিখবো। এটা থেকে আমি কি পাওয়ার চেষ্টা করব, আমি এক্সপোনেন্টটা পাবো, যেটাকে আমি ওয়াই বলছি। এখন এটা প্রুফ কি? এটা অ্যাকচুয়ালি প্রুফ না, এটা বাই ডেফিনেশন আমরা ধরে নেওয়া, মানে এই ফর্মে আমরা লিখে নিচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে। এটাকে ধরে নেওয়ার পরে এক্সপোনেন্টের যে সকল যে প্রপার্টিজ গুলো থাকে, ওইটা সিমিলার লগারিদমের অনেকগুলো প্রপার্টি বের করা যায়, সেগুলো সুন্দর সুন্দর প্রুফ আছে। বুঝতে পেরেছো? যেমন ধরো এখানে কিছু জিনিস বলা যায় যে আমরা এটা জানি, এক্স টু দি পাওয়ার এম টাইমস এক্স টু দি পাওয়ার এন, এটা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। একইভাবে তুমি যদি লগারিদম লিখতে চাও, লগ, ধরো এখানে এক্স বেস এম প্লাস লগ এক্স বেস এন, এটা মানে হচ্ছে লগ এক্স বেস এম এন। ওকে, এম এন, এটা তুমি এখানে লিখতে পারো। বুঝতে পেরেছো? তো যেমন ধরো এখানে ছিল যে এক্স টু দি পাওয়ার এম এন, সেখান থেকে তুমি মানে এটাকে লগারিদম আকারে চাইলে লিখতে পারো। আচ্ছা, তো দেখি আমাদের নেক্সট ফাংশন কি আছে। নেক্সট ফাংশন হিসেবে আহ আচ্ছা, এখানে বেশ ইম্পর্টেন্ট, মানে বেশ কার্যকরী, এটা তোমরা কখন বুঝবে? তোমরা যখন প্রবলেম সলভিং করবে, প্রবলেম সলভিং ক্ষেত্রে তোমার অনেক বেশি হেল্প করবে ইভেন ফাংশন এন্ড অড ফাংশন। ওকে, তো এটা আসলে এদের মতো খুব আলাদাভাবে ঢালাও ভাবে টাইপ না, প্রত্যেকটা ক্ষেত্রে ইভেন ফাংশন অড ফাংশন থাকতে পারে। সো আমি এটাকে বলছি ইভেন ফাংশন, ইভেন ফাংশন এন্ড হচ্ছে ধরো অড ফাংশন। সো ইভেন ফাংশন বলি, ইভেন ফাংশন কেমন? যদি এফ অফ নেগেটিভ এক্স ইকুয়ালস টু হচ্ছে এফ অফ এক্স, এটা হয়ে যায়। এটা কেমন? আমরা একটা ফাংশন নিয়ে উদাহরণ নিয়েছিলাম, ধরো এফ অফ এক্স, এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার। এখন তুমি যদি কোয়েশ্চেন করি এটা কি ফাংশন কিনা, তো হুট করে তোমরা বলে ফেলতে পারো, যারা আগের এক্সাম্পলটা দেখেছো, যে এটা অ্যাকচুয়ালি ফাংশন না, বাট এটা কিন্তু ফাংশন। কেন? কারণ তুমি এখানে দেখো এফ অফ ফাইভ বসাও, সেটা কি আসবে? 25। তুমি এফ অফ নেগেটিভ ফাইভ বসাও, সেটাও 25 আসবে। তুমি আলাদা আলাদা করে কি দিচ্ছ, আলাদা আলাদা করে তুমি এখানে ইনপুট দিচ্ছ, আউটপুট দুইটার সেম আসছে। ওকে, বাট একটা ইনপুটের জন্য দুটো কিন্তু আসলে আলাদা আলাদা আউটপুট আসে নেই। বাট আমি যদি এখন এটার ইনভার্স ফাংশন লেখার চেষ্টা করতাম, ইনভার্স ফাংশনটা কাইন্ড অফ এমন যে এফ অফ ইনভার্স এক্স, এটা মানে হচ্ছে রুট এক্স। ওকে, এখন দেখো আমি যদি এখানে 25 বসাই, সো এখানে কি আসতে পারে? প্লাস মাইনাস ফাইভ, প্লাস ফাইভ আসতে পারে, মাইনাস ফাইভ আসতে পারে, এখানে একাধিক অ্যান্সার চলে আসলো। তখন কিন্তু এটা অ্যাকচুয়ালি ফাংশন না, যদিও বলছে আমি ইনভার্স ফাংশন, বাট এটা অ্যাকচুয়ালি ফাংশন না। এটা কি? এটা তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটা ফাংশন। আচ্ছা, আর এটা কি ধরনের ফাংশন? এটা অ্যাকচুয়ালি ইভেন ফাংশন। ইভেন ফাংশন কেন? আমি যখন নেগেটিভ এক্স বসিয়েছি, হ্যাঁ, সেটার জন্য যেই ভ্যালুটা পেয়েছি, আমি যখন পজিটিভ এক্স বসালাম সেটার জন্য সেম ভ্যালুটাই পেয়েছি, যেটা আমাদের ডেফিনেশনটাকে কি স্যাটিসফাই করছে। এই জন্য এটাকে আমি একটা ইভেন ফাংশন বলতে পারি। সো ইভেন ফাংশনের ক্ষেত্রে কিছু প্রপার্টিজ পাওয়া যায়, সেটা কেমন? ইভেন ফাংশন গুলো দেখা যায় ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক থাকে। এটা আমরা কখন জানবো? আমাদের নেক্সট ক্লাসে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব, সেই ক্লাসে আমরা বুঝতে পারবো যেখানে আসলে সিমেট্রিক আর নন সিমেট্রিক এই বিষয়গুলো কি কি। আচ্ছা, তো এখান থেকে তাহলে আমি একটা জিনিস পাবো, সেটা হচ্ছে অড ফাংশন। ধরো অড ফাংশন, সো বুঝতেই পারছো অড ফাংশন জিনিসটা কি হবে। তো ফার্স্ট অফ অল, এফ অফ মাইনাস এক্স
নট ইকুয়ালস টু হচ্ছে এফ অফ এক্স, এইটা হবে, এটা বুঝতে পারছো? আচ্ছা, বাট এটা তো আসলে যে কোনো ধরনের ফাংশনের ক্ষেত্রে হতে পারে, তাহলে আলাদা করে অড ফাংশন বলার কারণটা কি? কারণ আলাদা করে অড ফাংশন বলার কারণটা হচ্ছে তখন শুধুমাত্র নট ইকুয়ালস টু আমরা এইটা দিয়েই থাকবো না, এখানে আমরা একটা ডেফিনেশন দিব, সেটা কি? যদি নেগেটিভটা সামনে চলে আসে এফ অফ এক্স এটা হয়ে যায়। এটা কেমন? ধর আমি এটা বললাম যে 5 কিউব, এটা মানে কি তোমরা বলবে যে 125। আচ্ছা, আমি যদি বলি -5 হোল কিউব, এটা মানে কি? তোমরা বলবে -125। ওকে। আচ্ছা দেখো তো, এইখানে দেখো, এটাকে তুমি এভাবে লিখতে পারছো কিনা, যে 5 কিউব এটা মানে হচ্ছে -5 কিউব, তাই না? -5 কিউব লিখতে পারছো। সো এখান থেকে তাহলে এই যে ফাংশনের যে ফাংশন অফ নেগেটিভ এক্স, এটা হচ্ছে নেগেটিভ ফাংশন অফ এক্স, এটা চলে আসলো। সো এটাকে স্যাটিসফাই করছে, তো এটাকে আমরা চলে অড ফাংশন বলতে পারি। তো এগুলো বেশ কাজে লাগে তুমি যখন প্রবলেম সলভিং করতে যাবে, বড় বড় ইকুয়েশন থাকবে, তখন কিন্তু আসলে এই জিনিসগুলো বেশ কাজে লাগে। আচ্ছা, তো এরপর দেখি আমাদের কি আছে। উম আচ্ছা, আমরা ইনভার্স ফাংশনে চলে আসলাম। তো এই কিছু কথা বলা যায়, ধরো পিস ওয়াইজ ফাংশন বলে একটা কথা আছে। পিস ওয়াইজ ফাংশন, পিস ওয়াইজ ফাংশন। সো পিস ওয়াইজ ফাংশন এটা কেমন হতে পারে? ধরো আমি এভাবে বললাম যে এফ অফ এক্স এটা ইকুয়ালস টু হচ্ছে, এখানে কিছু কন্ডিশন দিলাম। কন্ডিশন কেমন? বললাম x² + 1 যখন যখন এক্স হচ্ছে কি 0 থেকে বড় হবে। আচ্ছা, আমি আবার বললাম এটা হচ্ছে 2x, এটা ধরো এফ অফ এক্স ইকুয়ালস হয়ে যাবে যে 5, ধরো 5, জাস্ট 5 হবে যখন কি x = 0 হবে। আচ্ছা, আমি আবার বললাম যে x² - 1 হবে যখন এক্স হচ্ছে 0 থেকে ছোট হবে। এই কথাগুলো এখানে বললাম, বুঝতে পেরেছো? মানে এক্স এর উপর ডিপেন্ড করছে, এক্স যদি 0 থেকে ছোট হয় তাহলে এখানে একটা ফাংশন মেনে চলছে, এখানে যদি 0 হয় সেখানে আরেকটা ফাংশন মেনে মেনে চলছে, এক্স যদি আবার 0 থেকে আরো মানে ছোট হয় তাহলে সেটা আরেকটা ফাংশন মেনে চলছে। তো এটা নট নেসেসারিলি যে এক্স >0, =0 অ্যান্ড <0 এইগুলোই থাকবে। এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে, গ্রেটার দেন, ইকুয়াল, দেন হচ্ছে জাস্ট এই ধরনের, < যে কোনো ধরনের সাইনই হতে পারে। সো এটা কাইন্ড অফ কি, এটা আলাদা আলাদা করে একটা ফাংশন হিসেবে কাজ করে, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এখানে একটা ফাংশন, এটা আলাদা আলাদা করে স্যাটিসফাই করছে। যেখানে ডোমেইন কি হবে সেটা ফিক্সড করে বলে দেওয়া আছে, এটা কি তাহলে ডোমেইন, তাই না? এটা ডোমেইন, বুঝতে পেরেছি? আচ্ছা, তার মানে ভিন্ন ভিন্ন ডোমেইন থাকতে পারে, ভিন্ন ভিন্ন ডোমেইনের উপর ডিপেন্ড করে যে স্টেটমেন্ট আছে বা এক্সপ্রেশন আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর টোটালটাকে আমি একসাথে কি বলছি? ফাংশন বলছি, বুঝতে পেরেছি? আচ্ছা ঠিক আছে। সো এখন দেখি আমাদের তাহলে আহ এরপর ইনভার্স ফাংশন, এটা নিয়ে একটু কথা বলতে পারি। সো ইনভার্স ফাংশন জিনিসটা কি? এই যে আমরা একটু আগে দেখলাম সেটা কি, যে 5² এটা মানে হচ্ছে 25। হুম, তাহলে বলতে পারি এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে x², এটা স্টেটমেন্ট। আচ্ছা, বাট আমি এখন চাচ্ছি এমন কোন একটা ফাংশন বের করতে বা এমন কোন একটা সিস্টেম বের করতে যাতে হচ্ছে আমি ধরো 25 থেকে 5টাতে চলে আসতে পারি। ওকে। আচ্ছা, তো আমি এই এক্সাম্পলটা না দিই কারণ এখানে আসলে ইনভার্স ফাংশন যেটা অ্যাকচুয়ালি ফাংশন থাকে না, ভ্যারিয়েবল, মানে মাল্টিপল ভ্যারিয়েবল পাওয়া যায়, সরি, মাল্টিপল আউটপুট পাওয়া যায়। তো ধরো এই ধরনের একটা ইকুয়েশন নিলাম যে 3x + 1। আচ্ছা, এটাকে আমি এফ অফ এক্স বলছি। সো এখানে একটা সিম্পল একটা চার্ট করি, ধরো আমি যদি 1 বসাই, 1 বসালে কি পাওয়া যাবে? 1 বসালে এখানে 4 পাওয়া যাবে। যদি 2 বসাই, 2 বসালে এখানে পাওয়া যাবে 7। আমি যদি এখানে 3 বসাই, এখানে পাওয়া যাবে 10। ওকে, আমি যদি এখানে 4 বসাই, এখানে পাওয়া যাবে 13। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা বুঝতে পেরেছি। এখন দেখো, আমি তোকে বললাম যে এখানে একটা ফাংশন ছিল, সেই ফাংশনের ভিতর আমি 7 পেয়েছি যখন কি ছিল, x2 ছিল। ওকে। আচ্ছা, তো তোমাকে এই চারটা দেওয়া আছে, তোমাকে বললাম যে এই ফাংশনটা তো ছিল, আমি 10 পাচ্ছিলাম এক্স এর কোন ভ্যালুর জন্য, এটা তোমাকে যদি জিজ্ঞেস করি, তখন তুমি এখানে বলবে যে আচ্ছা 10 পেয়েছিলাম 3 এর জন্য। তখন তুমি বলে ফেলবে যে হ্যাঁ, 10 পেয়েছি 3 এর জন্য। যদি বলি 13 পেয়েছি কার জন্য? 4 এর জন্য। আচ্ছা, তো এইভাবে যদি আমি কার জন্য করে জিজ্ঞেস করতে থাকি, আর এভাবে যদি আমি ভ্যালু বের করতে থাকি, তাহলে যেটা ঝামেলা না, আমাকে আসলে একটা জেনারেল কোনো একটা এক্সপ্রেশন বের করা লাগবে। তো এইটার জন্য আমি একটা কাজ করতে পারি, সেটা কি, আমি এখন ইনভার্স ফাংশন কিভাবে বের করতে হয় সেটা শিখতে পারি। ধরো 3x + 1, এটাকে আমি আরেকটা ভ্যারিয়েবল ওয়াই ধরে নিচ্ছি। ওকে। আচ্ছা, সো ওয়াই যদি ধরে নেই, তাহলে এটা মানে কি, এটা মানে এফ অফ এক্স এটাও বলতে পারি। তো এখানে আমি কি করব,
এক্সটাকে সিঙ্গেল করে ফেলবো, মানে 3x ইকুয়ালস টু হয়ে যাবে y-1। আচ্ছা, এখান থেকে এক্স হয়ে যাবে y-1/3। ওকে, আগে দেখো, আমি যদি এভাবে দেখতাম y ইকুয়ালস টু হচ্ছে 3x+1, তখন তুমি বলতে এক্স এটা হচ্ছে একটা কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্স এর ভ্যালু চেঞ্জ করতে করতে করলে ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, তাহলে ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বৈশিষ্ট্যটা কি, ওর অ্যাকচুয়ালি একদম মানে ফুললি কি থাকে, ইন্ডিপেন্ডেন্ট থাকে, একদম একা থাকে, মানে সে কিন্তু আসলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, হুম, বাট থাকে আসলে একা। বুঝতে পেরেছো? যেমন এখানে কি, ও ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এই কেসে থাকছে কি একা। ঠিক আছে, সো তার মানে আমি এখানে বলতে পারি যে এক্স কার উপর ডিপেন্ড করছে, ওয়াই এর উপর ডিপেন্ড করছে। তাহলে এটাকে আমি তাহলে এখানে একটা ফাংশন বলতে পারি যে এফ অফ ওয়াই, হুম, যেটা হচ্ছে y-1/3। ওকে, এখন দেখো এফ অফ ওয়াই, এখানে তুমি আসলে 10 বসাও 10-1/3, যেটা অ্যাকচুয়ালি 3 পেয়ে যাবে। এবং এই ক্ষেত্রে এফ অফ এক্স এর তুমি যদি এখানে 3 বসাতে, তুমি পেয়ে যেতে 10, তাই না? আচ্ছা, আবার তুমি যদি এখানে এফ অফ এই এখানে ওয়াই এর জায়গায় তুমি যদি 13 বসাও, তাহলে এখানে কি পেয়ে যাবে, 4 পেয়ে যাবে। যেখানে এফ অফ এক্স এর ক্ষেত্রে আমি যদি 4 বসাতাম, 13 পেয়ে যেতাম। বুঝতে পারছো? তার মানে এটা আসলে ইনভার্স ফাংশন। তখন আমরা এটাকে এফ অফ ওয়াই না বলে এইটার সাথে এটাকে রিলেট করার জন্য, মানে এটা আলাদাভাবে একটা ফাংশন, ইটস ওকে, হ্যাঁ এইটাও আলাদাভাবে ফাংশন, সবই ঠিক আছে। বাট আমরা দেখতে পাচ্ছি এই ফাংশনটা থেকে আমি এই ফাংশনটাতে এসেছি, এবং এটার নেচারটা কি, এখানে আমি যেটা আউটপুট পাচ্ছি সেই আউটপুটটা যদি আমি এখানে দিই, তাহলে আমি ইনপুটটা পেয়ে যাব। তাহলে এটার সাথে যখন এটা রিলেট করব, তখন বলবো এইটার ইনভার্স ফাংশন হচ্ছে এইটা, অথবা এইটার ইনভার্স ফাংশন হচ্ছে এইটা। তাহলে বলতে পারি এই যে এইটাকে আমি চাইলে ইনভার্স ফাংশনটাকে আমি এভাবে ডিনোট করি, এক্স এটা বলতে পারি। আবার এটাকে চাইলে এফ অফ ইনভার্স ওয়াই এটাও বলতে পারি। ওকে, আই গেস আমরা বুঝতে পেরেছো। একইভাবে ধরো আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে সাইন ইনভার্স থেটা, ট্যান ইনভার্স থেটা, হ্যাঁ, কজ ইনভার্স থেটা, এই পয়েন্টগুলো আমরা পেয়ে যাই। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত ইনভার্স ফাংশন এটা বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখবো। এরপর থেকে আমরা দেখার চেষ্টা করবো ফাংশনের বিহেভিয়ার কেমন হয়। হুম, দেন হতে পারে ধরো এখানে তোমার কন্টিনিউটি এবং ডিসকন্টিনিউটি এগুলো আমরা বোঝার চেষ্টা করবো, সেখান থেকে আমরা লিমিটের দিকে চলে যাব। এবং এছাড়া আমাদের আরেকটা থাকবে যে ফাংশনের গ্রাফগুলো কেমন হয় সেটা নিয়ে আমরা জানার চেষ্টা করব। ওকে, তাহলে আজকে আমরা কি করলাম, আজকে আমরা হচ্ছে ফাংশন নিয়ে মোটামুটি একটু বেসিক লেভেলে জানার চেষ্টা করলাম। ওকে, সো যারা যারা হচ্ছে যাদের ফাংশন নিয়ে আইডিয়া কম, দ্যাট মিনস যারা হচ্ছে ক্লাস 8-এ আছো, বা এর থেকেও জুনিয়র, বা 9-10 এখন উঠো নেই, কিংবা উঠেছো বাট ওইভাবে ফাংশনটা জানা হয়নি, তাদের জন্য আজকে ক্লাসটা আইডিয়াল থাকবে। তোমরা আজকে ক্লাসটা করলে আই গেস ফাংশনটা মোটামুটি করে ভালোভাবে বুঝতে পারবে। দেন আমরা তাহলে নেক্সট ক্লাসে কি করব, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা লিমিট নিয়ে কথাবার্তা বলবো। অ্যান্ড লিমিটে চলে যাব, একদম সম্পূর্ণ লিমিট নিয়ে ট্রাই করব না, লিমিটে আমরা জাস্ট ইন্ট্রোডিউস করব। ওকে, সো লিমিটের পরপরই তখন আমরা ক্যালকুলাসের দিকে চলে যেতে পারবো। ওকে, সো টিল দেন সবাইকে বেস্ট উইশেস।